হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সচেঞ্জ একাডেমি। হোপ ইউ অল আর ডুইং ফাইন। তোমাদের ওয়্যারলেস অপারেটরের যে ফাইনাল এক্সাম সেটার জন্য আজ থেকে আমি ক্লাস শুরু করছি। 1 ডিসেম্বর, আজকে 1 ডিসেম্বর থেকে তোমাদেরকে আমি ক্লাস শুরু করছি। ঠিক আছে, এখানে যতগুলো ফিজিক্সের বা ম্যাথের যে কটা বাকি আছে সেগুলোকে আমি প্রথমে ফিনিশ করব, তারপর যদি টাইম পাই তখন আবার প্রথম থেকে সমস্ত কিছু করিয়ে দেবো। ঠিক আছে, এরপর যারা পেড কোর্স করতে যাও তারা 6294463369 এই মোবাইল নাম্বারে আমাকে ফোন করে নিয়ে জিজ্ঞেস করতে পারো। 225 টাকা পার মান্থের হিসাবে টোটাল 4 মাস ক্লাস করানো হবে, টোটাল 900 টাকা পড়ছে। এই হিসাবে তোমার 4 মাসের ক্লাস করানো হবে। 6294463369 এই মোবাইল নাম্বারে ফোন করে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো কেউ যদি পেড কোর্স করতে ইচ্ছুক। এরপর দেখো ইলেকট্রিক্যাল সেল আজকে তোমাদেরকে পড়াচ্ছি, এবং যদি টাইম পাই তাহলে সেটাতে ইএমএফটাও পড়িয়ে দেবো ক্লাসটাতে, যদি বেশি লেন্দি না হয়। ইলেকট্রিক্যাল সেল তোমরা পড়েছো গঠনগত কার্যগত একক, কিন্তু সেটা না, এখানে ফিজিক্সের সেল অর্থাৎ সেল বা ব্যাটারি হিসাবে ধরতে পারো, যার ক্ষেত্রে কিছু পরিমাণ ইএমএফ থাকে বা সেটা কিছু পরিমাণ এনার্জি স্টোর করে থাকে এবং সেটা তার সার্কিটে খরচ করে। দেখো, আমি একটা সেল নিলাম, ধরো এই একটা প্লাস টার্মিনাল এবং মাইনাস টার্মিনাল দিয়ে আমি সেলকে ব্যাটারিকে আমি ডিনোট করি। তাহলে এইটা হয়ে গেল একটা সেল, এবং এর ক্ষেত্রে কি থাকবে, তার কিছু পরিমাণ একটা ইএমএফ থাকবে। ইএমএফ মানে যে পরিমাণ ও এনার্জিটা স্টোর করে রেখেছে কিছু পরিমাণ। ফোনের ব্যাটারিতে দেখেছো তো, ফোনের ব্যাটারিতে তুমি যখন চার্জ করো তখন কি হয়, চার্জ করার পর সেই পরিমাণ চার্জটা, যার যত বেশি এমএইচের ব্যাটারি সেটা ততক্ষণ অবধি চার্জ দেয়। সেরকমই সেলটা যেটা আছে সেটা যখন চার্জ থাকে তখন সেটা ওটা এনার্জি দেয়, এবং এনার্জি কাকে দেয়, এনার্জি দেয় ও কিউকে, অর্থাৎ তার যে চার্জ আছে সেই চার্জটাকেই ও এনার্জি দেয়। এবং সেটা কি করে, সার্কিটের আলাদা আলাদা যে কম্পোনেন্ট আছে, ফেজিস্টার এদের কাছে গিয়ে সে খরচ করে দেয়। অর্থাৎ ইএমএফ যেটা আছে সেটা তুমি ঘরের ফ্যামিলির হেড মেম্বার বলতে পারো। সে কি করছে, তার কাছে সমস্ত এনার্জিটা স্টোর আছে, সে কি করছে, যে চার্জ আছে সেই চার্জটাকে এনার্জি দিচ্ছে, এবং সেটা গিয়ে রেজিস্টার বা আলাদা কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলোকে এনার্জি ভাগ করে দিচ্ছে। দিয়ে আবার সে ফিরে আসছে, আবার ফিরে আসার পর আবার ইয়ের কাছ থেকে এনার্জি নিচ্ছে, আবার ফিরে যাচ্ছে রেজিস্টারে খরচ করছে, আবার আসছে, মানে এরকম তোমার চলতেই থাকছে। তাহলে এখান থেকে তোমার একটা কোয়েশ্চেন আসতেই পারে যে সেল আছে, সেই সেল কি তোমার চার্জটাকে প্রডিউস করছে? না, সেল কিন্তু চার্জ প্রডিউস করে না। সেল জাস্ট চার্জটাকে পুশ করে বা তাকে এনার্জি দেয়, যাতে করে সে পুরো সার্কিটটাতে ঘুরতে পারে এবং যে সার্কিটের যে কম্পোনেন্ট আছে তাদেরকে এনার্জি দিতে পারে। সেল যেখানে আছে সেখানে তো থাকছে, ওর কাকে ক্ষমতা দিচ্ছে, চার্জকে, সে পুরোপুরি এনার্জিটাও আলাদা পুরো সার্কিটের কম্পোনেন্টে খরচ করছে। ঠিক আছে, নর্মাল হিসাবে সোজা কথাতে বোঝো। এরপর যে সেল আছে তার ক্ষেত্রে একটা পার্সোনাল ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। সমস্ত কম্পোনেন্টের ক্ষেত্রে যে সেল আছে বা ব্যাটারি আছে তার যেন একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা আর দিয়ে ডিনোট করি, এবং যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর আছে সেটা তার সেলের ভিতরের রেজিস্টার হয়। সেটার সাথে অন্য কোনো প্রবলেম নেই। তখন তুমি একটা ব্যাটারি কিনে নিয়ে আসো, ফোন দোকান থেকে যখন একটা ব্যাটারি কিনে নিয়ে আসো বা একটা সেল কিনে নিয়ে আসো, তখন সেটাতে কি হয়, তার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ তার ভিতরেই তার একটা রেজিস্টার আছে। যে পরিমাণ রেজিস্টার মানে রেজিস্ট্যান্সটা থাকে সেটাকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স বলছে। এরপর দেখো, এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে এবং এই যে আছে, এই দুটো মিলে পুরোপুরি সেল হলো। এবং সেলের ক্ষেত্রে তোমাদের যে বোঝার দরকার, সেলের সিরিজ প্যারালাল এই জিনিসটা বোঝা দরকার। ঠিক আছে, সেলের ক্ষেত্রে তোমাদের রেজিস্টার যেমন আছে, রেজিস্টারে যেমন সিরিজ থাকে বা প্যারালাল থাকে, তেমন সেলেরও রেজিস্টার থেকে প্যারালাল থাকে। কেন সেলের রেজিস্টার থেকে প্যারালাল থাকে, কারণ আমাদের যে সার্কিটটা আছে সেটাতে কোনো সময় কারেন্ট বেশি দরকার পড়ে, কোনো সময় কারেন্ট কম দরকার পড়ে। বেশি কম দরকার যখন কম পড়ে বা বেশি পড়ে, সেটার জন্য আমরা সিরিজ প্যারালাল ইউজ করি, এবং কীভাবে ইউজ করি সেটা তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দেবো। নর্মাল হিসাবে সেল বা ব্যাটারি যেটা আছে একটা এমন একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যার মধ্যে এনার্জিটা স্টোর থাকে, এবং সেটা কি করে চার্জ গিয়ে দেয়, এবং চার্জ গিয়ে আলাদা যে কম্পোনেন্ট আছে সার্কিটের মধ্যে তাদের মধ্যে খরচ করে। একটা জিনিস মনে রাখবে, যে এই তোমার সেল আছে, সেল কিন্তু তোমাকে যে ভোল্টেজ যেটা আছে না, ব্যাটারি যেটা, সেই ব্যাটারির সাথে তুমি তুলনা করতে পারো, ব্যাটারি যেটা আছে সেটা হিসাবে করতে পারো। এবং সেলের ক্ষেত্রে তোমাদের বইটাতে ফার্স্ট অফ অল প্রাইমারি সেল রয়েছে এবং সেকেন্ডারি সেল রয়েছে। সব জিনিসগুলোই আমি একটা একটা করে বোঝাবো এবং তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি। আগে ওয়ার্কিংটা বুঝিয়ে দিই সেলের ক্ষেত্রে, যে কীরকম হয় না হয়, তারপর প্রাইমারি সেকেন্ডারি সেগুলো ছোটো জিনিস, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ধরো আমার যে সেলটা আছে, সেলের ক্ষেত্রে তোমাদেরকে কি বললাম, একটা প্লাস টার্মিনাল রয়েছে এবং একটা মাইনাস টার্মিনাল রয়েছে। ধরো এরকম দুটো তিনটা একসাথে অ্যাড করা আছে। ঠিক আছে, এবং এই হলো সার্কিটটাকে আমি ক্লোজ করে দিলাম। তাহলে তুমি দেখতে পাচ্ছ এইটা দিয়ে, ধরো মনে করো এই সেলটার এই পয়েন্টটা থেকে আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। আই পরিমাণ কারেন্ট করার পর
এটা ঘুরে ঘুরে যাবে এবং আই পরিমাণ কারেন্টেই ঢুকবে, অর্থাৎ পুরো সার্কিটটাতে তোমার কত কারেন্ট ফ্লো করছে, আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তাহলে পুরোটাতে যখন আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে তখন এটাকে আমি কি বলছি, সিরিজে বলতে পারি। সিরিজে কখন বলতে পারবো, দেখো একটা প্লাস টার্মিনাল এবং একটা মাইনাস টার্মিনাল যখন একে অপরের সাথে অ্যাড হয়ে আছে তখন সেটাকে আমি সিরিজের ক্ষেত্রে বলি। এমন নয় যে সিরিজের ক্ষেত্রে প্লাসের সাথে মাইনাসই হতে হবে, দু এক সময় হয়তো তোমার টার্মিনালটাকে চেঞ্জ করে দেয়, কিন্তু তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা রয়েছে সেটাতে বলছে একটা, দুটো বা তিনটা সেল বা যতগুলোই সেল থাক, সেটার প্লাস টার্মিনালের সাথে যদি মাইনাস টার্মিনাল অ্যাড থাকে এবং পরেরটার মাইনাসের সাথে যদি পরেরটা প্লাস টার্মিনাল অ্যাড থাকে, তখন সেই সেলগুলোকে সিরিজে বলা হয়। এরপর সিরিজে যদি অ্যাড করা হয় তাহলে তাদের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করছে। এবং তোমরা জানো একটা সার্কিটের মধ্যে একটা কম্পোনেন্ট মানে একটা ব্যাটারি যে পরিমাণ কারেন্ট ছাড়ে, আবার পুরো সার্কিটটা ঘোরার পর সেই পরিমাণ কারেন্টটাই ঢুকে যায়, অর্থাৎ যে পরিমাণ খরচা করে সেই পরিমাণ কারেন্ট শেষমেশ সে কিন্তু পেয়েও যায়। যেটা তোমরা কেভিএলের ক্ষেত্রে দেখেছো, ধরো একটা ব্যাটারি 12 ভোল্ট ব্যাটারি এখানে অ্যাড করা আছে, সেই ব্যাটারিটা কী করলো, তোমার এখানে গিয়ে রেজিস্টারে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, আরেকটা রেজিস্টারে ভোল্টেজ ড্রপ হবে এবং শেষমেশ এসে এই পয়েন্টে যখন আসবে তখন পুরোপুরি জিরো হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরি সেলটাতে 12 ঢুকছে এবং এই দিকটাতে 12 বেরোচ্ছে এবং জিরো হচ্ছে, অর্থাৎ পুরো সার্কিটটাতে কেভিএলের ক্ষেত্রে 12 জিরো আসছে। এই ক্ষেত্রে কী হবে, একটা সেল থেকে যে পরিমাণ কারেন্ট বেরোবে পুরো সার্কিটটাতে ঘোরার পর আবার সেই পরিমাণ কারেন্টে ঢুকে যাবে। এইটা হচ্ছে নর্মাল সেলের ক্ষেত্রে তোমার জিনিস। সেল তোমাদেরকে যেমন বললাম চার্জ কিন্তু প্রডিউস করে না, জাস্ট ওকে এনার্জি দেয় ঘোরার জন্য। তাহলে এই যে সেল আছে, তিনটা চারটা সেলকে আমি সিরিজে অ্যাড করলাম। সিরিজে কখন অ্যাড করবে, যখন একটা প্লাসের সাথে আরেকটা মাইনাস এবং পরেরটার মাইনাসের সাথে পরেরটা প্লাস এইভাবে অ্যাড করতে থাকি, তখন তাকে সিরিজে বলে, যেটা তোমাদের বইটাতে পুরোপুরি সংজ্ঞাটা দিয়েছে। তাহলে এই যে সেলটা আছে তার ক্ষেত্রে পার্সোনাল একটা ইএমএফ থাকবে, ধরো এটা E1, এটা E2 এবং এটা E3, এবং পরে সবারই একটা করে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে। ইন্টারনাল রেজিস্ট্যান্স R1 R2 R3 আমি করে দিলাম, সবারই নিজের একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স। সেটা বাংলা বোঝার দরকার নেই, ইন্টারনাল রেজিস্ট্যান্স বুঝে থাকো। এই যে আছে এই সিরিজটাতে, সিরিজ সেলটা যেটা আছে সেটাতে তোমাকে যখন ইকুইভ্যালেন্ট রেজিস্টার বের করতে হবে তখন তুমি কি করবে, জাস্ট তাদের রেজিস্টারগুলো অ্যাড করে দেবে। সিরিজের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, জাস্ট রেজিস্টারগুলো অ্যাড করে দিলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবো আমি। এবং আর ইকুইভ্যালেন্ট ভুল লিখলাম। এবং ইএমএফটা যখন আমি ইকুইভ্যালেন্ট বের করব তখন সেটা কী হয়ে যাবে, জাস্ট E1 প্লাস E2 প্লাস E3 এইভাবে অ্যাড করে দেবো। সিরিজের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয় না, সিরিজের ক্ষেত্রে ইএমএফগুলো সমস্ত যোগ করে দিলে আমি ইকুইভ্যালেন্ট ইএমএফ পেয়ে যাব। যেমন আমরা সিরিজের ক্ষেত্রে মানে তোমরা কারেন্টের ক্ষেত্রে দেখেছি, রেজিস্টার যখন অ্যাড করা থাকে, ধরো রেজিস্টার এইভাবে সিরিজে অ্যাড করা থাকে, তখন R1 প্লাস R2 করে দিলে আমি সিরিজের ক্ষেত্রে তুল্যাঙ্ক রোধটা পেয়ে যাই, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে যেতাম। সেরকমই এখানেও যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা করতে হবে তখন সমস্ত রেজিস্টারগুলো অ্যাড করে দেবো এবং ইকুইভ্যালেন্ট ইএমএফ যখন বলবে তখন তিনটা ইএমএফটা আমি অ্যাড করে দেবো। এরপর ধরো জাস্ট আমাকে এইভাবে না দিয়ে এমন একটা রেজিস্টার দিল, মানে সেল দিল, যেটাতে হয়তো টার্মিনালগুলোকে চেঞ্জ করে দিল, অর্থাৎ এই একটা সেল দিল এবং পরেরটা এইভাবে সেল এবং পরেরটা মাইনাস এবং প্লাস। এখানে দেখতে পাচ্ছ প্রথমেরটা প্লাস আছে এবং মাইনাস টার্মিনালের সাথে প্লাস টার্মিনাল, এটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু পরেরটাতে মাইনাসের সাথে আবার পরেরটারও প্লাস মাইনাস অ্যাড করে দিয়েছে, অর্থাৎ একটা টার্মিনালটাকে চেঞ্জ করে দিয়েছে। এক্ষেত্রে কী হবে দেখো, এইখানে এই যে সার্কিটটা আছে এইখানে ধরো আমি এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিলাম 1 ওহম, এটার দিলাম আমি 2 ওহম, এটার দিলাম আমি 3 ওহম। এটার যে ইন্টারনাল ইএমএফ আছে, ইএমএফ যেটা আছে সেটা 6 ভোল্ট, এটা 5 ভোল্ট এবং এটা 3 ভোল্ট। তাহলে আমি যখন ইকুইভ্যালেন্ট বের করব এটার ক্ষেত্রে, তখন এই যে দেখো যার যে দুটোর তোমার টার্মিনালগুলো সেম আছে, অর্থাৎ প্লাস মাইনাসে অ্যাড আছে, তাদেরকে যোগ করে দেবো, অর্থাৎ 6 প্লাস 5 হয়ে যাচ্ছে। এবং যখন যেটা আলাদাভাবে চেঞ্জ করা আছে, যার টার্মিনালটা আলাদাভাবে চেঞ্জ করা আছে, সেইটাকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, অর্থাৎ 6 5 11 মাইনাস 3 সমান হয়ে যাচ্ছে 8 ভোল্ট। এইটা হয়ে যাবে তার ইকুইভ্যালেন্ট ইএমএফ। এবং যখন আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো তখন জাস্ট 1 প্লাস 2 প্লাস 3, এর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, যা অ্যাড করে দিলেই হয়ে যায়। অর্থাৎ এটা থেকে তোমরা কি বুঝতে পারলে, যে যখন একটা সেলের ক্ষেত্রে জাস্ট আমি টার্মিনালটাকে যখন চেঞ্জ করে দিই তখন সেটাতে ইকুইভ্যালেন্ট যে ইএমএফটা বেরিয়ে যায়, ইকুইভ্যালেন্ট ইএমএফটা যেটা আছে, ইকুইভ্যালেন্ট ইএমএফটা তখন E1 মাইনাস E2 হয়ে যায়। এবং E1 মাইনাস E2টা সেটা কী করে, যেটা বড় থাকে সেটার থেকে ছোটোটাকে বিয়োগ করতে হয়, বড় ইএমএফটা থেকে ছোটোটাকে বিয়োগ করতে হয়। এবং তার যে সাইনটা আছে সেটাও কিন্তু তোমার ডোমিনেটিংটা হবে, ডোমিনেটিং অর্থাৎ এখানে দেখো এখানে 6 এবং 5 এই দুটো বড় আছে, যেটাকে 11 এবং 3টা একমাত্র ছোট, অর্থাৎ
এর যখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি ড্র করব তখন আমি প্লাসটা আগে এবং মাইনাসটাকে পড়ে দেবো। কেন? কারণ এটা তো মাইনাসটা আগে পরেটা প্লাসটা আছে 3-এর ক্ষেত্রে, কিন্তু এটা তো ডমিনেটিং নয়, এটা তো ছোট, যে কারণে এই দুটোর যে সাইন আছে এই দুটোর যেভাবে আছে প্লাস মাইনাস যেভাবে আছে সেইভাবে আমি করব। তাহলে আমার এইটার কত দাঁড়াচ্ছে 6-8 ভোল্ট এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স কত দাঁড়াচ্ছে 6-3 আর 2-5 6 ওহম। তাহলে এইটা হয়ে যাচ্ছে পুরো সার্কিটটার ছবি। এইটা দাঁড়িয়ে গেল তোমার নর্মাল হিসাবে সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে। এরপর ধরো এই যে তোমার সিরিজের ক্ষেত্রে আমি মনে করো 5টা 6টা অ্যাড করে দিলাম, এই একটা এবং এই 3টা সিরিজে ইএমএফকে সেলকে এড করে দিলাম এবং তার সাথে আবার একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সও অ্যাড করে দিলাম। এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স যেটা বাইরে থাকে, যেটা সেলের ভিতরে নয়, সেটা সার্কিটটাতে থাকছে। এবং এক একটা এর ক্ষেত্রে ইএমএফ দিলাম ই এবং এরও ই এবং এরও ই এবং প্রত্যেকেরই ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, সবার ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এবং তাদের ইএমএফ যেটা আছে সেটা ই। এর ক্ষেত্রে আমি যখন ইকুইভ্যালেন্ট ইএমএফ বের করব তখন কি হয়ে যাবে, জাস্ট 3টার যোগ অর্থাৎ 3 এবং ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স আছে ইন্টারনাল রেজিস্ট্যান্স নয় ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন বের করবো সেটা কি হয়ে যাবে 3R। তাহলে তোমার কারেন্টটা কি হবে, কারেন্ট সেটা আমি কি করব ভি বাই আর হয়, অর্থাৎ ভি এর জায়গায় জাস্ট ইএমএফ বসাবো, অর্থাৎ ইএমএফ সমান কত 3E বাই 3R। কিন্তু এখানে কি 3R হবে, হবে না, জাস্ট এখানে দেখো একটা তোমার নর্মাল আর অ্যাড করা আছে যেটা তোমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স, সেই এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাও এখানে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যেটা আছে সেটা ইন্টারনাল প্লাস এক্সটার্নাল দুটোই অ্যাড হয়ে যাবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যেটা আছে সেটা তোমার আর ইকুইভ্যালেন্ট এবং এক্সটার্নাল যে আর আছে দুটোই যোগ করে নিয়ে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা করব, অর্থাৎ আমার কারেন্টটা চলে আসছে 3/3R প্লাস আর। এরপর দেখো আমি এখানে 3 না লিখে এনই লিখলাম, এন সংখ্যক হয়তো জানি না কত সংখ্যক আছে, তাহলে আমার কি দাঁড়াচ্ছে আর। তাহলে আমার যে সার্কিটটা আছে সিরিজ সার্কিট সেটাতে আমার কারেন্টটা বেরিয়ে গেল এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর। এরপর তুমি জিনিস ভাবো, ধরো আমি একটা কন্ডিশন নিলাম যেখানে যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা যেটা এনআরের চেয়ে খুব বেশি, অর্থাৎ এনএরটা একেবারে নেগলেজিবল, এতটাই ছোট যে কোনো ভাবাই যায় না, প্রচণ্ড ছোট, ঠিক আছে, প্রচণ্ড ছোট নেগলেজিবল হিসাবে, ওটার কোনো রকম পার্থক্য নেই, কোনো রকম মানে ও সিরিজ মানে সার্কিটটাতে কোনো রকম কাজ করবে না। তাহলে আমার দেখো এখানে এনআরটা নেগলিজিবল যদি হয় তাহলে আমার কারেন্ট আই সমান কী হয়ে যাবে এন ই ডিভাইডেড বাই আর, অর্থাৎ এইখানে তোমার আরটা যেটা আসে কারেন্টটা চলে আসছে আই সমান এনই বাই আর। এরপর আমি ধরো এক্সটার্নাল যেটা আছে সেটাকে আমি খুব ছোট করে দিলাম, ইন্টারনালের ক্ষেত্রে ইন্টারনালটা বড় ধরো, এই তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সেটা খুব বড়, কার চেয়ে এক্সটার্নালের চেয়ে খুব বড়, তখন সেটা কারেন্ট কী হয়ে যাবে আই সমান এই যে আরটা আছে সেই আরটাকে বাদ দিয়ে দেবো, কেন, কারণ আরটা তো নেগলিজিবল হয়ে যাবে, অর্থাৎ আই সমান এনই ডিভাইডেড বাই এন আর। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এন সংখ্যক অ্যাড করেছো যে কারণে এনই এবং এন সংখ্যক ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাড করা আছে যে কারণে এন আর, কাটাকাটি যদি করো তাহলে ই বাই আর, অর্থাৎ তুমি যদি একটা ইএমএফ অ্যাড একটা যদি সেল অ্যাড করতে তখন তার কারেন্ট কী হয়ে যেত আই সমান ই বাই আর, এবং তুমি এন সংখ্যক অ্যাড করেও কী পাচ্ছ ই বাই আর, অর্থাৎ যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের চেয়ে খুব ছোট হয়ে যায় তখন তুমি যতগুলোই অ্যাড করো না কেন সিরিজে, যতগুলোই তুমি সিরিজে অ্যাড করো না কেন সেল, তার যে কারেন্ট আছে সেটা ই বাই আরেই পাবে সব দিন। তুমি যদি এখানে 5টা অ্যাড করতে তাহলে সেটা কী হতো 5E বাই 5R, কিন্তু আলটিমেটলি কাটাকাটি করে কী হয়ে যেত ই বাই আর, অর্থাৎ তার ক্ষেত্রে কারেন্টটা এই হয়ে যেত, ঠিক আছে। অর্থাৎ এন সংখ্যক ইউজ করলেও যে পরিমাণ কারেন্ট পাবো, আমি একটা ইউজ করলেও সেই পরিমাণ কারেন্ট পাবো যখন সিরিজে আছে এবং তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা খুব বড়, কার চেয়ে এক্সটার্নালের চেয়ে খুব বড়, তখন এই কন্ডিশনটা ফ্লো করবে। এবং যখন এক্সটার্নালটা খুব বড় হবে ইন্টারনালের ক্ষেত্রে তখন সেটাতে কি আসছে দেখো কারেন্টটা আই সমান এনই বাই আর। এতটুকু অবধি আশা করি বুঝতে কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে। এরপর এটা তোমার বেরিয়ে গেল সিরিজ, সেলের সিরিজটা, এরপর সেলের আমরা প্যারালালটা দেখব। এটা দেখো তোমার সেল ইন প্যারালালে সেল থাকলে কি হয়, প্যারালাল সেই কী করে দেখো এখানে এটা পজিটিভ টার্মিনাল এবং এর পজিটিভ টার্মিনালগুলোকে একটা পয়েন্টে অ্যাড করা হয়েছে এবং নেগেটিভ টার্মিনালগুলোকে একটা পয়েন্টে অ্যাড করা হয়েছে, অর্থাৎ যখন সেল প্যারালালে থাকে তখন তার পজিটিভ টার্মিনালগুলোকে এক সাইডে অ্যাড করা হয় এবং নেগেটিভ টার্মিনালগুলোকে এক সাইডে অ্যাড করা হয়। এর ক্ষেত্রে তোমার ইকুইভ্যালেন্ট যে তুমি ইএমএফটা পাবে সেটা কিন্তু একটা ঝামেলার হয়, মানে কীরকম হয় E1 বাই R1 প্লাস E2 বাই R2
ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2, এই সূত্রটা মুখস্থ করে নিও, ঠিক আছে। এবং আর ইকুইভ্যালেন্ট সেটা কি হয়ে যাবে, তাহলে প্যারালালের রেজিস্ট্যান্স থাকলে কি হয় 1/R1 প্লাস 1/R2, আমরা এটাই তো জানি তাই না, 1/R1 প্লাস 1/R2 এটা হয়ে যাবে তোমার আর ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে। প্যারালালের ক্ষেত্রে তাই হয়। নর্মাল হিসাবে ইএমএফটা যখন ইকুইভ্যালেন্ট বের করতে বলো তখন এই সূত্রটা, যখন তোমরা প্যারালালে থাকে সিরিজ, যখন সেলগুলোকে প্যারালালে অ্যাড করা হয় তখন। এরপর নর্মাল হিসাবে এটাও জিনিস, নর্মাল এরপরে ধরো পোলারিটিটা আমি চেঞ্জ করে দিই, পোলারিটিটা যদি চেঞ্জ করে দিই তখন কী হয়, পোলারিটি যদি চেঞ্জ করা থাকে, পোলারিটি চেঞ্জ করা থাকলে জাস্ট ই ইকুইভ্যালেন্টটাতে এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, অন্য কিছু প্রবলেম না, ঠিক। এরপর দেখো, ধরো আমি এরপর মিক্সড গ্রুপিং করছি, মিক্সড গ্রুপিংয়ের ক্ষেত্রে কীরকম হয় দেখো, আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেনটাকে করার চেষ্টা করো। সেলের ক্ষেত্রে এইটুকুই আসে, সেলের সিরিজ, সেলের প্যারালাল, অন্য কিছুই না। সেল কী করে, একটা জাস্ট ব্যাটারি যেটা তোমার মানে চার্জটাকে স্টোর করে রাখে এবং সেটাকে খরচ করে, এনার্জি স্টোর করে রাখে এবং সেটা চার্জের থ্রু পুরো সার্কিটটাতে খরচ করে। এরপর যে প্রাইমারি সেল, সেকেন্ডারি সেল, এই কোয়েশ্চেনটা করানোর পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তা ধরো এই একটা দিলাম আমি, ঠিক আছে, এই একটা কম্বিনেশন রয়েছে এবং কম্বিনেশনটাতে দেখো তিনটা সেল অ্যাড করা আছে 1 2 3 এবং তারা প্যারালালে অ্যাড করা আছে। তাদের মধ্যে ফার্স্টের রিডিং আছে 9 ভোল্ট 3 ওহম, 3 ভোল্ট 3 ওহম, 6 ভোল্ট 3 ওহম। এর ক্ষেত্রে তোমাকে কী বের করতে হবে, ইকুইভ্যালেন্ট যে ইএমএফটা আছে সেটা বের করতে হবে এবং ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আছে সেটা বের করতে হবে। ইকুইভ্যালেন্ট ইএমএফ, এখানে যদি তুমি সামান্য খেয়াল করো, এখানে দেখো প্লাস টার্মিনাল এবং এখানে একটা মাইনাস টার্মিনাল দিয়ে দিয়েছে, অর্থাৎ এবং এটাতে একটা প্লাস টার্মিনাল, অর্থাৎ প্রথমেরটা এবং শেষেরটা টার্মিনালটা শেষ আছে ঠিক আছে, কিন্তু যে মাঝের টার্মিনালটা সেটাকে জাস্ট উল্টে দিয়েছে। তোমাদের বইয়ের ক্ষেত্রে সেম থাকতে পারে, হয়তো তিনটা কোয়েশ্চেনে সেম দিতে পারে, আমি জাস্ট একটু তোমাদেরকে কমপ্লিকেটেড করে করিয়ে দিচ্ছি যাতে করে অসুবিধা না হয়। যদি তিনটা থাকে তাহলে নর্মাল হিসাবে করে নেবে, আর যদি এইভাবে চেঞ্জ করে দেয়, বাই চান্স যদি চেঞ্জ করে দেয় তখন সেটা কী করবে দেখো। তাহলে ফার্স্ট অফ অল যেটার তোমার ইয়েগুলো সেম, যেগুলোর পোলারিটি সেম সেগুলোকে আগে নেব। তাহলে যদি আমি ই ইকুইভ্যালেন্ট বের করি তখন সেটা কি হয়ে যাবে, প্রথমে আমি E1/R1 প্লাস E3/R3 এটা নিলাম, কেন, কারণ ফার্স্ট এবং থার্ডের পোলারিটি সেম এবং শুধুমাত্র সেকেন্ডের আলাদা, যে কারণে তোমার মাইনাস দিলাম এবং E2/R2 করলাম। এবং নিচে যে রেজিস্টার আছে সেটাতে কোনো রকম চেঞ্জ হবে না, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 করে দিলাম, এটাতে কোনো রকম চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে আমি যদি জাস্ট এইটাতে করি তাহলে E1 সমান কত, 9/3 প্লাস E3 কত 6/3 মাইনাস E2 কত 3/3, 3/3 রয়েছে তাই না, এবং নিচে কি হয়ে যাবে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, অর্থাৎ নিচে চলে আসছে 1। এরপর আমি কি করব, 3 দিয়ে 9কে করলে 3 প্লাস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 1, অর্থাৎ 3 আর 2 5, 5 মাইনাস থেকে 1, অর্থাৎ 4 ভোল্ট হয়ে যাচ্ছে। দেখো ইকুইভ্যালেন্ট ইএমএফটা যেটা আসছে সেটা 4 ভোল্ট হয়ে গেল, এবং ইকুইভ্যালেন্ট কারেন্ট কি চলে আসবে, সরি কারেন্ট বলছি আবার, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কী হয়ে যাবে, জাস্ট সেই 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, সেটা কি দাঁড়ালো নিচেরটা 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, অর্থাৎ 3/3 সমান 1। এইটা হয়ে গেল কোয়েশ্চেন। এরকম তোমাদেরকে কোয়েশ্চেন দেবে সেলের ক্ষেত্রে, যদি সার্কিট দেয় তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি যাতে করে তোমরা অপ্রস্তুত না হও পরীক্ষা হলে গিয়ে, এমন যেন না ভাবো যে এগুলো করিনি আমি কি করে করব, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই কোয়েশ্চেনটা একটা বেশ পপুলার কোয়েশ্চেন এবং তোমাদের বইটাতেও রয়েছে। এখানে দেখো এন সংখ্যক ইএমএফ, প্রথমে তো সিরিজে আছে, তারপর এখানে এম সংখ্যক আবার তোমার রো করা আছে, এই যে এক একটা রো, অর্থাৎ কতগুলো রো আছে, টোটাল রো রয়েছে এম সংখ্যক, এবং এন সংখ্যক সেল রয়েছে যারা সিরিজে অ্যাড করা আছে, এবং এম সংখ্যক রো রয়েছে, ঠিক আছে, এম সংখ্যক রো রয়েছে, এরা তোমার পুরোপুরি একটা তারপর কম্বিনেশন করা আছে। এখানে তোমার প্রতিটা সেলের ক্ষেত্রে ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা রয়েছে আর, এবং প্রতিটার এই যে ইএমএফ রয়েছে সেটা রয়েছে ই। তোমাকে এখান থেকে কি বের করতে হবে, ই ইকুইভ্যালেন্ট বের করতে হবে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ইএমএফ কত হবে আর ইকুইভ্যালেন্ট কত হবে সেটা তোমাকে বের করতে হবে। এবং আরেকটা জিনিস বের করতে হবে যে আই ম্যাক্সিমাম কী হবে, কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, এবং লাস্ট অ্যান্ড ফাইনাল বের করতে হবে যেটা, যে তোমার আর এক্সটার্নাল আরেকটা যদি রেজিস্ট্যান্স যদি আমি অ্যাড করে দিই, আরেকটা যদি আর এক্সটার্নাল আমি যদি অ্যাড করে দিই, ঠিক আছে, কম্বিনেশনের সাথে, তাহলে তোমার আই
কারেন্ট বের করতে হবে ইন রেজিস্ট আর এর মধ্যে, অর্থাৎ আর একটা এক্সটার্নাল এটার সাথে আরেকটা অ্যাড করে দেবো, যেটা পরে দেখাবো। ঠিক আছে, এটাকে এখন বাদিয়ে দাও এখন বোঝার স্বার্থে এটাকে বাদিয়ে দিলাম, এখন এটাকে আমি বাদ দিলাম। কারেন্ট বের করতে হয়ে গেলো, এই হচ্ছে ব্যাপার। এবং আরেকটা জিনিস তোমাকে যে করতে হবে, এই তিনটা জিনিস তুমি দেখো। ফার্স্ট অফ অল, হ্যাঁ, আরেকটা তোমাকে করতে হবে এন, এম, আর এবং আর, এই তিনটার রিলেশন বের করতে হবে। অর্থাৎ এন, এম, আর এটা রিলেশন, তিনটার মধ্যে এদের চারটা রিলেশন কী হবে। দেখো, একটা জিনিস মনে রাখবে, যখন এন সংখ্যক সেল তারা কি করবে, প্যারালালে অ্যাড থাকবে। এন সংখ্যক সেল যদি প্যারালালে অ্যাড থাকে এবং প্রতিটারই যদি ইএমএফটা হয় এবং প্রতিটার যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট যে ইএমএফটা হবে সেটা একটা সেলের সমান হবে। ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স হবে সেটা একটা সেলের সাথে সমান হবে। ঠিক আছে, বুঝতে পারলে কোনো প্রবলেম নেই। অর্থাৎ এন সংখ্যক সেল যদি প্যারালালে অ্যাড করা থাকে এবং প্রতিটারই ইএমএফ যদি হয়, এবং প্রতিটারই ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে তাদের যে ইকুইভ্যালেন্ট ইএমএফ হবে সেটা একটা সেলের সাথে সমান হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যদি ইকুইভ্যালেন্ট বের করতে চাই, ইকুইভ্যালেন্ট আমার কি হয়ে যাবে, একটার সাথে সমান হয়ে যাবে, তো এনই হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। হয়ে গেল নর্মাল একটা সেলের এবং এন সংখ্যক এনই। এরপর আমি যদি এটার ক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট বের করতে চাই, কারেন্ট সমান কি হয়ে যায়, তোমরা জানো যে সিরিজের ক্ষেত্রে যদি ধরো একটা আর ইকুইভ্যালেন্স প্যারালালের ক্ষেত্রে ধরো এই একটা রেজিস্টার রয়েছে এবং আরেকটা রেজিস্টার রয়েছে, এর মনে করো 4 এবং এর মনে করো 4, দুটোকে যদি প্যারালালে অ্যাড করা থাকে তখন তাদের কি হয়, আর ইকুইভ্যালেন্টটা কি হয়ে যায়, যে একটা রেজিস্টার ডিভাইডেড বাই যটা রেজিস্টার আছে তটা, অর্থাৎ 2। সেই কারণে এখানে আর ইকুইভ্যালেন্ট কী হয়ে যাবে, সবার ক্ষেত্রে আর সংখ্যক রয়েছে, সেটাতে কী হয়ে যাবে, টোটাল যে রেজিস্ট্যান্সটা সেটা কত হবে, এনআর, এবং কতগুলো রো রয়েছে, এম সংখ্যক রো রয়েছে, যে কারণে এম বাই আর, এনআর বাই এম। তোমরা জানো যে 3 ওহম বা আরেকটা 3 ওহম এবং আরেকটা 3 ওহম, এরকম যদি 3 ওহম রেজিস্টারকে সিরিজ প্যারালালে অ্যাড করে দাও, তাদের আর ইকুইভ্যালেন্ট কী হয়ে যায়, 1 হয়ে যাবে। কেন, কারণ যতগুলো থাকবে তত দিয়ে সেটাকে ভাগ হয়ে যাবে, যদি প্রতিটারই মানে এই রেজিস্ট্যান্সটা সেম থাকে এবং তারা যদি প্যারালাল থাকে। সেরকম যদি 5, 5, 5 এরকম যদি আমি 5টা অ্যাড করি বা 6টা অ্যাড করি প্যারালালে, তখন যতগুলো যেটা রেজিস্টার সেটা হবে এবং যতগুলো আছে সেটা দিয়ে ভাগ হবে। ধরো যদি আমি 6টা রেজিস্টার এইভাবে 5 ওহমের 6টাকে আমি প্যারালালে অ্যাড করলাম, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে, 5-এর 6। এখানে 3কে অ্যাড করেছি, অর্থাৎ 3/3, যে কারণে 1। ঠিক আছে, অর্থাৎ তোমাদেরকে বললাম যে দুটো সমসংখ্যক যে রেজিস্টার আছে তাদেরকে যদি প্যারালালে অ্যাড করা হয়, তখন তাদের রেজিস্টারটা যেটা আছে সেটা তাদের হাফ হয়ে যায়। যদি 3টা থাকে তখন 3 দিয়ে ভাগ হয়ে যাবে, 4টা থাকলে 4 দিয়ে ভাগ হয়ে যাবে, কিন্তু কন্ডিশন কি হতে হবে, সবার ক্ষেত্রে সমান হতে হবে। এখানেও তাহলে দেখছো সমান আছে ইএমএফ, এবং সমান ইএমএফ থাকার কারণে আমি এনই করে দিলাম ইকুইভ্যালেন্ট ইএমএফ, এবং রেজিস্টারটা কি হয়ে যাবে, টোটাল রেজিস্টার সেটা কি হয়ে যাবে, এনআর ডিভাইডেড বাই এম। কত রেজিস্টার, টোটাল কত রেজিস্টার আছে এনআর, এবং কতগুলো রো আছে, টোটাল রো আছে এম, যে কারণে এনআর বাই এম। এটা আমি করে দিলাম। তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্টার বেরিয়ে গেল, ইকুইভ্যালেন্ট কারেন্ট বেরিয়ে গেল। এরপর আমাকে কি বের করতে হবে, এন, এম, আর এবং আর, এটা রিলেশন বের করতে হবে এবং আই ম্যাক্সিমাম বের করতে হবে। আমি এইটুকুটা মুছে দিচ্ছি। তাহলে আমাকে যদি এটার ক্ষেত্রে আর তো আমার এখানে নেই, আর কি হয়, আর হয় এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এই আরটা হয়ে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তাহলে আমি এখানে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করে দিলাম, এ হয়ে গেল এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা হয়ে গেল আর। তাহলে আমার কি হয়ে যাবে, ইকুইভ্যালেন্ট যে এরপর আই হয়ে যাবে ইকুইভ্যালেন্ট। এরপর আমি ছবিটা পুরোটা আঁকছি, দেখো ছবিটা যদি পুরোটা আঁকি, তাহলে এটা পুরোটা তো ডিলিট হয়ে গেল, কি হয়ে গেল তোমার, ইকুইভ্যালেন্ট কি বেরিয়ে গেল, ইকুইভ্যালেন্ট বেরিয়ে গেল এনই, এবং আর ইকুইভ্যালেন্ট কি বেরিয়ে গেল, এনআর ডিভাইডেড বাই এম। এইটুকুটা দিয়ে আমি সিরিজটা এবার ছবিটা আঁকার চেষ্টা করছি। ছবিটা যদি আঁকি তাহলে আমার কীরকম হয়ে যাবে, এই একটা ছবি, এবং একটা এক্সটার্নাল অ্যাড করে দিলাম, সেই কারণে এটাকে তো আর হাঁটাতে পারছি না। তাহলে এটা আর, এবং এটাতে কত আছে, এর ক্ষেত্রে এনই রয়েছে, এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স কত রয়েছে, এনআর ডিভাইডেড বাই এম। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এরপর কি করবো, আমি যদি কারেন্ট বের করতে চাই, কারেন্ট সমান কি হয়ে যায়, ইএমএফ ডিভাইডেড বাই রেজিস্টার, এনআর ডিভাইডেড বাই এম। অর্থাৎ কি চলে আসছে আমার, এম এন ই ডিভাইডেড বাই এনআর, এটা চলে আসছে আমার কারেন্টটা।
কিন্তু কারেন্টটা এখানে এইভাবে আসবে না। কেন আসবে না? কারণ আমার রেজিস্টারটা দেখো এখানে আর এর জায়গায় আরেকটা আর অ্যাড করতে হবে। কেন আর করতে হবে? কারণ এখানে এক্সটার্নাল আর রয়েছে, তাহলে আমার আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হয়ে যাবে আমার এখানে আলটিমেটলি যদি করি আমি এম এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস এম আর, এইটা দাঁড়াচ্ছে আমার টোটাল। কেন? কারণ লসাগু যখন করে দেবো এটা চলে আসবে, এমটা উপরে চলে আসবে, এটা 1, হ্যাঁ উপরে করে এমটা উপরে চলে যাবে এবং এইটা চলে আসবে আমার ইন্টারনাল টোটাল যে কারেন্টটা আছে সেটা বেরিয়ে যাবে সার্কিটটাতে। যখন একটা আমি রেজিস্টার অ্যাড করে দিচ্ছি আলাদাভাবে, একটা যখন রেজিস্টার অ্যাড করছি, এটা তোমাদের বইটাতে আছে, এই বইটা পুরোপুরি দেখবে, বইটাতে রয়েছে তোমাদের এই উদাহরণটা রয়েছে, এটা রয়েছে, হ্যাঁ। এরপর আমাকে যদি আই ম্যাক্সিমাম, এটাই নিশ্চয়ই আই ম্যাক্সিমাম হবে, এবং আই ম্যাক্সিমামটা তোমার কখন হবে সেটা দেখো, মানে সরি আই ম্যাক্সিমামের সময় এদের রিলেশনটা কী হবে সেইটা আমাকে বের করতে হবে। কারেন্ট আমার যেটা আছে, কারেন্ট আছে আমার এম, এটা রিলেশনটা ওদের, হ্যাঁ এটা ওদের রিলেশনটা বেরিয়ে গেল, ওটাতে কোনো প্রবলেম নেই, এটা ওদের রিলেশনটা বেরিয়ে গেল, এম এন এন আর এর মধ্যে পুরোপুরি রিলেশনটা বেরিয়ে গেল, এখানে একটা আর বড় হাতের আর হবে। এরপর কারেন্ট আই সমান এম এন ই, অনেকের বুঝতে প্রবলেম হতে পারে কিন্তু বোঝার কিছু অসুবিধা নেই, নিজের হাতে করবে কোনো অসুবিধা নেই। এইটা হয়ে গেল। এখানে যখন আই ম্যাক্সিমাম বের করব, ম্যাক্সিমাম করার জন্য হয় দুটোকেই মানে এনআর ধরতে হবে বা দুটোকেই এমআর ধরতে হবে, অর্থাৎ তার যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সেটা এক্সটার্নাল রেজিস্টারের সাথে সমান হবে, হয় ইন্টারনাল রেজিস্টারটা তার এক্সটার্নাল রেজিস্টারের সাথে সমান হবে। যখন ইন্টারনাল, অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে, এখানে মুছে দিই, যখন ইন্টারনাল রেজিস্ট্যান্সটা তার এক্সটার্নাল রেজিস্টারের সাথে সমান হয়ে যাবে, ইন্টারনাল রেজিস্টারটা যখন তার রেজিস্ট্যান্স এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে সমান হয়ে যাবে, তখনই শুধুমাত্র আমি আই ম্যাক্সিমামটা পাবো, যখন এরকম একটা কন্ডিশন দেবে যে এম সংখ্যক রোতে এন সংখ্যক ইএমএফকে এভাবে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। এটার কন্ডিশনটা তোমরা দেখে নেবে। কারেন্ট সমান বেরোচ্ছে আই সমান এন এম ই ডিভাইডেড বাই এন আর প্লাস এম আর, এবং আই ম্যাক্সিমাম কখন হবে? আই ম্যাক্সিমাম তখনই হবে হয় আমি দুটোকেই এনআর ধরবো, না হয় দুটোকেই এমআর ধরবো, অর্থাৎ আমার পুরোপুরি কী দাঁড়াবে, আমি যদি এম এন ই এরপর দুটোকেই যদি আমি এনআর ধরি তাহলে 2 NR হয়ে যাবে, এবং এখানে এটা এনটা ছোটো হাতে এন এন কাটা যাবে, অর্থাৎ এম ই ডিভাইডেড বাই 2R, ঠিক আছে। এইটা হয়ে গেল একটা কারেন্ট ম্যাক্সিমাম, এটা হয়ে গেল, আরে ভাই জুম ইন হ, এটা একটা, আচ্ছা এটা হয়ে গেল তোমার কারেন্ট ম্যাক্সিমাম। হ্যাঁ এটাই তার কারেন্ট ম্যাক্সিমাম, যখন হয় এমইটা এমআর এর সাথে সমান হয়ে যাবে, সরি এনআরটা এমআর এর সাথে সমান হবে, অর্থাৎ দুটোকেই যদি এনআর ধরি তখনও হয়ে যাবে এটা কারেন্ট ম্যাক্সিমাম, এবং যদি দুটোকে এমআর ধরি তখন কি হয়ে যাবে, দেখো এম এন ই ডিভাইডেড বাই 2MR, অর্থাৎ সেটা কি চলে আসছে, এম 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 এ কাটা যাচ্ছে, অর্থাৎ এন ই ডিভাইডেড বাই 2R। এইটা তোমার টোটালি দাঁড়াচ্ছে, অর্থাৎ আই ম্যাক্সিমাম তখনই হবে যখন ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এক্সটার্নাল রেজিস্টারের সাথে সমান হবে। কারেন্ট ম্যাক্সিমাম কত হবে? কারেন্ট ম্যাক্সিমাম এইরকম সার্কিটটাতে কারেন্ট ম্যাক্সিমাম তখনই হবে যখন ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এক্সটার্নাল রেজিস্টারের সাথে সমান হয়ে যাবে। এইটুকু কন্ডিশনটা মনে রাখবে। পুরোপুরিটা বোঝালাম, তোমাদেরকে বুঝিয়ে দিলাম যাতে করে বুঝতে অসুবিধা না হয়, কিন্তু আশা করি প্রবলেম হবে না। নতুন জিনিস তো হয়তো অনেকের অসুবিধা থাকতেই পারে, নর্মাল হিসাবে এইটুকু মনে রাখবে। আর কিছু এর থেকে বাইরে করার দরকার নেই। সেলের ক্ষেত্রে সিরিজ প্যারালাল দুটোই দেখিয়ে দিলাম, দুটোই দেখিয়ে নেবে যে এরকম করে কোয়েশ্চেন আছে, তার থেকে বেশি কিছু ঝামেলা নেই। এবং এই কোয়েশ্চেনটা তোমাদের বইয়ে রয়েছে, এই বইটা থেকে এটা পুরোপুরি তোমরা দেখে নিও, ঠিক আছে। ওকে দেন, থ্যাংক ইউ।